প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আজকে তোমাদের নবম ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় পণ্য বন্টন প্রণালী। আমরা পণ্য বন্টন প্রণালী মোটামুটি শেষ করে ফেলেছি চ্যাপ্টারটা। আজকে এই চ্যাপ্টারের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা রিভিশন করব। এখানে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখেছি এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো যেগুলো এই চ্যাপ্টারে রয়েছে। তোমরা অলরেডি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, যেহেতু আমি প্রত্যেকটা টপিক টাচ করেছিলাম তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানোর সময়। সো আসো আজকে আমরা এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সমাধান করার একটু চেষ্টা করি। প্রথম হচ্ছে বন্টন প্রণালী কাকে বলে? বন্টন প্রণালী হচ্ছে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছে দিতে যে সকল ব্যক্তি, ফার্ম, প্রতিষ্ঠান এবং মধ্যস্থ ব্যবসায়ী কাজ করে তাদের কার্যক্রমের সমষ্টিকে বন্টন প্রণালী বলা হয়। তাহলে বন্টন প্রণালী হচ্ছে পণ্য বন্টন করার জন্য ভোক্তার কাছে যে সকল ব্যক্তি, ফার্ম, সংগঠন বা মধ্যস্থ ব্যবসায়ী কাজ করে তাদের কার্যাবলীর সমষ্টিকে কিন্তু আমরা বন্টন প্রণালী বলছি। এর পাশে প্রত্যক্ষ বন্টন প্রণালী কি? যে ক্ষেত্রে উৎপাদক সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে তাকে প্রত্যক্ষ বন্টন প্রণালী বলা হয়। এই ক্ষেত্রে উৎপাদক পণ্য উৎপাদন করবে এবং সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করবে। যেমন কোন আনারস চাষী পাহাড়ে আনারস চাষ করে তার ক্ষেত থেকে সেই পণ্য তুলে যখন বাজারে এসে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে, এটা হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী। বা কোনো আম বিক্রেতা তার গাছের আম যখন সে বাজারে বিক্রি করছে সরাসরি ভোক্তার কাছে, তখন সেটাকে আমরা প্রত্যক্ষ বন্টন প্রণালী বলতে পারি। তাহলে একই সাথে আমরা একটা প্রশ্নের উত্তর জেনে নিতে পারি, পরোক্ষ বন্টন প্রণালী কাকে বলে? তাহলে আমরা জেনেছি পরোক্ষ বন্টন প্রণালী হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালীর সাথে মিলিয়ে বলতে পারি পরোক্ষ বন্টন প্রণালী হচ্ছে যে ক্ষেত্রে উৎপাদক মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তায় পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে তাকে পরোক্ষ বন্টন প্রণালী বলে। এই ক্ষেত্রে উৎপাদক সরাসরি কি করে না, ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, ভোক্তার কাছে সরাসরি পণ্য বিক্রয় করে না, সে অন্য কারো হেল্প নিয়ে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছায়। এটাকে আমরা বলছি পরোক্ষ বন্টন প্রণালী। এর পাশে মধ্যস্থ ব্যবসায়ী কারা? খুব সহজ একটা প্রশ্ন। মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে যারা মাঝখানে অবস্থান করে, এই জন্য আমরা বলছি মধ্যস্থ। যারা মাঝখানে অবস্থান করে, কার মাঝখানে অবস্থান করে? যারা উৎপাদক এবং ভোক্তার মাঝামাঝি জায়গায় অবস্থান করে পণ্য বন্টনে সহায়তা করে তাদেরকে আমরা বলছি মধ্যস্থ ব্যবসায়ী। এর পাশে পুনঃ বিক্রেতাকে, পুনঃ মানে আমরা বুঝে গেছি পুনঃ বিক্রয় মানে পুনরায় বিক্রয় করা। তাহলে যে সকল ক্রেতা পণ্য পুনরায় বিক্রির জন্য ক্রয় করে থাকে তাদের আমরা পুনঃ বিক্রেতা বলি। এক্ষেত্রে উৎপাদক এবং ভোক্তা ছাড়া মাঝামাঝি জায়গায় যারা অবস্থান করছে সবাই পুনঃ বিক্রেতা, কারণ সবাই পণ্যটা কিনছে পরবর্তীতে বেশি দামে বিক্রয় করার জন্য। তাই যারা পণ্য কিনে পুনরায় বেশি দামে বিক্রয় করে, যারা পণ্য কিনে পরবর্তী বিক্রয়ের জন্য তাদের আমরা পুনঃ বিক্রেতা হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপর আসো কমিশন মার্চেন্ট কারা? কমিশন মার্চেন্ট এদেরকে আমরা বলি বিক্রয় প্রতিনিধিও বলতে পারি। সহজ বাংলায় বলতে কমিশন মার্চেন্ট বা বিক্রয় প্রতিনিধি হচ্ছে তারা যারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে উৎপাদনকারীর পণ্য খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয়ের ব্যবস্থা করে, তাদেরকে আমরা কমিশন মার্চেন্ট বলি। তাহলে কমিশন মার্চেন্টের কাজ হলো উৎপাদকের উৎপাদিত পণ্য খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয়ের ব্যবস্থা করে এবং বিনিময়ে নির্দিষ্ট কমিশন উৎপাদনকারীর কাছ থেকে গ্রহণ করে, তাদের আমরা কমিশন মার্চেন্ট বলি। দালাল কাকে বলে? খুবই কমন টার্ম, আমরা সবসময় ইউজ করি। এটা যদিও বাংলাদেশে নেগেটিভ অর্থে বেশি ব্যবহৃত হয়, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট টার্ম ব্যবসায়ের ক্ষেত্রে। দালাল হচ্ছে তারা যারা মধ্যস্থতা করে, ক্রয় এবং বিক্রয়ে মধ্যস্থতা করে, উৎপাদক এবং অন্যান্য যারা ক্রেতা থাকে তাদের মধ্যে মধ্যস্থতা করে দেয় পণ্য বিক্রয়ের জন্য। দালালের কাজ হলো পণ্যের মালিকানা গ্রহণ করবে না, সে উৎপাদকের সাথে কথা বলবে, আবার পণ্য যে কিনতে চায় তার সাথে কথা বলে এই লেনদেনটা সম্পাদনের জন্য সেই সমস্ত ধরনের সহায়তা করবে, কিন্তু পণ্যের মালিকানা গ্রহণ করবে না এবং বিনিময়ে সে কিছু কমিশন পাবে, তাদের আমরা দালাল বলতে পারি। দালাল হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, এটা মনে রাখবে। দালাল কিন্তু প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, সে কিছু পার্সেন্টেজের বিনিময়ে কাজগুলো করে থাকে। এরপর আড়তদার কারা? আড়তদার হচ্ছে উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে মজুত করে রাখে, এরপর বাজার অনুসন্ধান করে, সেই বাজারে বিক্রয় করে এবং উৎপাদক বা পাইকারের পক্ষে তাদের যে অনাদায়ী পাওনা আছে সেটা আদায়ের চেষ্টা করে, তারা হচ্ছে আড়তদার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আড়তদার
উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে মজুত করে, তার একটা গুদাম থাকে, সেই গুদামে সে পণ্যটা মজুত করে পণ্য বিক্রয়ের জন্য বাজার অনুসন্ধান করে, পণ্যটা বিক্রয়ের ব্যবস্থা করে, এবং একই সাথে উৎপাদক বা পাইকারের যে অনাদায়ী পাওনা আছে সেটা আদায়ের জন্য সে ব্যবস্থা নেয়, তাকে আমরা আড়তদার বলে থাকি। তোমরা চিটং বা ঢাকা এবং পপুলার যে শহরগুলো আছে সেখানে প্রত্যেকটা বাজারে তুমি আড়তদার দেখতে পাবে, যারা সারা দেশ থেকে পণ্য সংগ্রহ করে নিজেরা মজুত করে পুনরায় বিক্রি করে, এবং এর বিনিময়ে তারা একটা নির্দিষ্ট কমিশন নিয়ে থাকে। এর পাশে ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে উৎপাদনকারী বা পাইকারের পক্ষে আইনগত ঝামেলা এড়ানোর জন্য যেই প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় তাদের ফ্যাক্টর বলা হয়। কোন উৎপাদনকারী বা পাইকার আইনগত ঝামেলা এড়ানোর জন্য যে সকল প্রতিনিধি নিয়োগ করে তাদেরকে বলি আমরা ফ্যাক্টর। যেমন বিজনেস অ্যাক্টিভিটিস পরিচালনা করতে গেলে সেখানে অনেক আইনগত বিষয় আছে, সরকারি কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। এই রুলস এন্ড রেগুলেশন যেন ব্রেক না হয়, যদি ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে যে সকল প্রোটেকশন নেওয়া লাগে সেই কাজগুলো এই ফ্যাক্টর উৎপাদনকারী বা পাইকারের পক্ষ হয়ে করে দিয়ে থাকে। এর পাশে প্রতিনিধি হচ্ছে কারো পক্ষ হয়ে কেউ যদি কোনো কাজ করে দেয় এবং তার বিনিময় গ্রহণ করে তাকে আমরা প্রতিনিধি বলে থাকি। প্রতিনিধি হচ্ছে এমন ব্যক্তি যে কারো পক্ষ হয়ে কোনো কাজ করে দেয় এবং তার বিনিময়ে সে কিছু পার্সেন্টেজ গ্রহণ করে, কিছু কমিশন গ্রহণ করে, তাদেরকে আমরা প্রতিনিধি বলে থাকি। এরপর একটা ইম্পর্টেন্ট টার্ম এসছে কৃষিজাত পণ্য কি। আমরা অনেকে মনে করি ক্ষেত খামার থেকে, ভূমি থেকে যা কিছু আমরা উৎপাদন করি তাকে কৃষি পণ্য বলা হয়, কিন্তু না, কৃষি পণ্যের সংজ্ঞাটা আরেকটা একটু ব্যাপক। আমরা ভূমি থেকে যা কিছু পাই, ধান, চাল, পাট, এই সবকিছু কিন্তু কৃষিজাত পণ্য। একই সাথে আমরা নদী থেকে যা কিছু পাই সবকিছু কিন্তু কৃষি পণ্য। যেমন নদী থেকে আমরা মাছ পাই, এই মাছও কিন্তু কৃষি পণ্যের অন্তর্ভুক্ত। এবং আমরা খনি থেকে যা কিছু উত্তোলন করি সেগুলো হচ্ছে এর মধ্যে আছে তেল, গ্যাস এবং অন্যান্য যে সকল উপায় উপকরণ আমরা পেট্রোলিয়াম মাটির নিচ থেকে উত্তোলন করি সেগুলো হচ্ছে কৃষি পণ্যের আওতাভুক্ত। এছাড়া আমরা বন জঙ্গল থেকে যে সকল উপকরণ সংগ্রহ করতে পারি, ব্যবহার করতে পারি, সেগুলো কৃষি পণ্যের অন্তর্ভুক্ত হবে। তাহলে কৃষি পণ্য হচ্ছে ভূমি, নদী, বন জঙ্গল বা খনি থেকে যে সকল উপায় উপকরণ আহরণ করে সরাসরি ব্যবহার করা যায় বা পরবর্তী উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাদেরকে আমরা কৃষি পণ্য বলে থাকি। এর পাশে মধ্যস্থ ব্যবসায়ী পণ্য ক্রয়ে প্ররোচিত করে। আমরা জানি একজন ব্যবসায়ী পণ্য উৎপাদন করার পর সে সবসময় ভোক্তার কাছে সরাসরি বিক্রয় করার সামর্থ্য রাখে না। যেমন একজন উৎপাদক পণ্য উৎপাদন করছে, সারা পৃথিবীতে তার পণ্যটা সেল হবে। এখন তার পক্ষে পণ্য উৎপাদনের পর সারা পৃথিবীতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পণ্যটা বিক্রয় করা সম্ভব নয়। তাছাড়া একজন ব্যবসায়ী যদি ঢাকায় কোনো একটা পণ্য উৎপাদন করে বা গাজীপুরে কোনো একটা পণ্য উৎপাদন করে, সে যদি রাঙামাটির মতো জায়গায় পণ্যটা বিক্রয় করতে চায়, তার পক্ষে এখানে এসে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করা সম্ভব হবে না। সেক্ষেত্রে সে কি করবে? মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা নেবে। তো মধ্যস্থ ব্যবসায়ী এখানে যে কাজটা করে সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী পণ্যটা কিনে ভোক্তার কাছে বিক্রয় করে এবং একই সাথে সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে পণ্যের কি কি কোয়ালিটিস আছে, কি কি গুণ আছে, পণ্যের পরিমাণ কেমন, পণ্যটা ব্যবহার কিভাবে করতে হবে, এই বিস্তারিত তথ্যগুলো সে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ী কিন্তু ভোক্তাকে দিয়ে থাকে এবং ভোক্তাকে সে পণ্যটা ব্যবহারের জন্য প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে, তথ্য সরবরাহ করে এবং তাকে বিভিন্নভাবে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। তাই বলা যায় মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদক যেখানে অনেক সময় ভোক্তার কাছে সাথে যোগাযোগ করতে না পারলেও মধ্যস্থ ব্যবসায়ী পণ্য ক্রয়ে ভোক্তাদের প্ররোচিত করতে পারে এই পদ্ধতিগুলো অবলম্বন করে। এর পাশে বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে। বন্টন প্রণালী উৎপাদক এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে। সব উৎপাদক সরাসরি ভোক্তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না, আমরা একটু আগে পড়েছি, তাদের সাথে সরাসরি কথা বলতে পারে না, তাদের প্রয়োজনগুলো জানতে পারে না। সেই ক্ষেত্রে অথবা সে উৎপাদক সরাসরি পণ্যটা ভোক্তার কাছে পৌঁছাতে পারে না। যেমন জাপানের কোন একটা প্রতিষ্ঠান, ঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান, কোন ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চাইলে সরাসরি পণ্যটা বাংলাদেশে বিক্রি করতে পারবে না। এক্ষেত্রে সে উৎপাদক কি করবে? একটা বন্টন প্রণালী সহায়তা নেবে। বাংলাদেশের যে ডিলার আছে তার কাছে পণ্যটা সরবরাহ করবে, বা বাংলাদেশে যারা বড় বড় মার্চেন্ট আছে, যারা বড় বড় পাইকার আছে, তারা এই পণ্যটা জাপান থেকে সংগ্রহ করে এনে বাংলাদেশের অন্যান্য পাইকার এবং খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবে এবং তারা
কি করবে? সরাসরি পণ্যটা ভোক্তার কাছে বিক্রয়ের ব্যবস্থা করবে। তাই দেখা যায় একটা পণ্য জাপানে উৎপাদিত হলেও উৎপাদক সরাসরি পণ্যটা বাংলাদেশে বিক্রি করতে পারছে না, কিন্তু সে মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা নিয়ে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে। তাই বলা যায় এই বন্টন প্রণালী, সে যে প্রক্রিয়ায় ভোক্তার কাছে পণ্যটা পৌঁছিয়েছে, সেই বন্টন প্রণালীর মাধ্যমে কিন্তু সে ভোক্তার সাথে যোগাযোগ করতে পারছে, কমিউনিকেট করতে পারছে। আর এটাকেই আমরা বলছি সেতু বন্ধন। তাই বন্টন প্রণালী উৎপাদক এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। সো আজকে আমরা যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়েছি, এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি পড়ে ফেলি, সেক্ষেত্রে এই চ্যাপ্টারে আর গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে না। এবং এরপর যদি আমরা সৃজনশীল কাজ করি বা সৃজনশীল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, তখন দেখবো আমরা খুব দ্রুত সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন।